আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প নির্মল বন্দ্যোপাধ্যায়ের লেখা মধ্যরাতের অতিথি। ছোট দুটো ঘর, এক চিলতে বারান্দা। রান্নার কাজটা সারতে হবে বারান্দার এক পাশে। ঘরের ভাড়াটাও বেশ কম, তাই রাজি হয়ে গেলাম। অবশ্য দুটো ঘর আমার দরকার ছিল না, একটা শোবার ঘর পেলেই আমার চলে যেত, কারণ আমি একা। কিন্তু ঘর দুটো এমনভাবে তৈরি যে দুটো ঘরই আমায় নিতে হবে। কোনো রকম ভাবনা চিন্তা না করে ঘর দুটো নিয়েই নিলাম। শহরতলি ইচ্ছাপুরে একটা ঘর ভাড়া পাওয়া এখন খুব মুশকিলের ব্যাপার। দুটো অর্ডিন্যান্স ফ্যাক্টরির জন্য ঘরের চাহিদা বেশ বেশি। তবু এ বাড়িটায় ভাড়াটে নেই। এত বড় দোতলা বাড়ির নিচে ওপরে বেশ কিছু ঘর, সব ঘরেই বাইরে থেকে তালা দেওয়া। বাড়ির মালিকও এখানে থাকে না, তারা থাকেন কলকাতার বাড়িতে। ইচ্ছাপুরে তারা খুব কম আসেন। আমার সুবিধাই হলো একা বেশ শান্তিতে থাকা যাবে। এখানকার বাড়িটা দেখাশোনা করেন পরেশবাবু বলে এক ভদ্রলোক। মালিকের সঙ্গে নাকি জ্ঞাতির সম্পর্ক আছে। এই পরেশবাবুর কাছেই আমি বাড়িটার সন্ধান পাই। পরেশবাবু ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করেন, আমারই সহকর্মী। আমার চেয়ে তিনি বয়সে বেশ বড়। একদিন কথায় কথায় আমি তাকে বললাম, আচ্ছা পরেশদা, আমাকে একটা ঘর দেখে দিতে পারেন? ডেলি প্যাসেঞ্জারি করে আর পারছি না, প্রায় তো ফ্যাক্টরি ঢুকতে লেট হয়ে যাচ্ছে। আমার কথা শুনে পরেশদা বলল, তোমার ঘরের দরকার? আরে আমাকে আগে বলবে তো, আমার কাকিমারই তো একটা বাড়ি আছে। আমাকে উনি ভাড়াটে দেখে দিতেও বলেছিলেন অনেক দিন থেকে। যাই হোক, পরেশদা আমাকে সব ব্যবস্থা করে দিলেন, ঘরের চাবি দিলেন। বাড়ির চাবিকাঠি সব তারই কাছে থাকতো। সেদিন সন্ধ্যার আগেই বাড়ির পূব দিকের ঘর দুটোতে এসে উঠলাম। বাড়িটা প্রাচীর দিয়ে ঘেরা। সামনে বিরাট সদর দরজা আর পিছনে খিড়কির দরজা। খিড়কির দরজার ওপাশে পুকুর। পুকুর পাড়ে অনেকগুলো সারি সারি নারকোল গাছ। এসবই বাড়িওয়ালার সম্পত্তি। এখন এসব ভোগ করছে পরেশদা। তিনি তো এসবের রক্ষক, সুতরাং রক্ষক যে কিছুটা ভক্ষক হবেন সেটাই তো স্বাভাবিক। সন্ধেবেলা পরেশদা এলো দেখা করতে। এসে আমাকে বললে, বিমলেন্দু, তোমার মাছ ধরার অভ্যেস আছে নাকি? আমি বললাম, মাছ ধরা? পরেশদা বললে, হ্যাঁ, মাছ ধরার কথা বলছি। আমি বললাম, মাছ ধরার অভ্যেস আমার ছোটবেলা থেকে খুব। আমার কথাটা শেষ করতে না দিয়েই পরেশদা বললেন, খিড়কির দোর খুললেই কাকিমাদের পুকুর আছে, ইচ্ছে করলে ছুটির দিনে মাছ ধরতে পারো। অনেক দিনের পুকুর তো, রুই কাতলা না থাকলেও কই মাগুর দু চারটা তো পাবেই। নিদেন পক্ষে শোলটা ল্যাটাটা পেতেও পারো। আমি বললাম, আরে মাছ ধরবো কেমন করে? পরেশদা সঙ্গে সঙ্গে বললে, কেন, ছিপ বড়শির জন্য ভাবনা তো? আরে কুচ পরোয়া নেই, আমার সব আছে, তোমাকে দিয়ে যাব। আমি একটু হাসলাম, ভাবলাম কি ভাগ্যি আমার, এমন একটা নিরিবিলি থাকার জায়গা পেলাম, তার উপর আবার মাছ ধরার লাইসেন্স। তারপরেই পরেশদা বলল, আচ্ছা বিমলেন্দু, রাতের খাওয়ার ব্যবস্থা কি করলে? আমি বললাম, সে আপনাকে ভাবতে হবে না পরেশদা, কাল সকালে বাজার থেকে উনুন টুনুন কিনে আনবো। আজ ভাবছি একটু হোটেলেই খেয়ে নেব। পরেশদা বললে, কেন হোটেল কেন? উনি বললেন, শোনো, আমার ওখানে দুটো ডাল ভাত খেতে পারতে। আমি হাসলাম। এবার পরেশদা যাবার জন্য পা বাড়ালো। বারান্দা থেকে নেমে বললেন, আচ্ছা বিমলেন্দু, আমি এখন যাচ্ছি, কাল সকালে দেখা হবে। তুমি এক্ষুনি সদর দরজা আর ওই
খিড়কির দরজায় খিল দাও। আমি অবাক, বললাম, কেন পরেশদা, এত তাড়াতাড়ি খিল দেবো কেন? জায়গাটা কি খারাপ? পরেশদা বললে, আরে বাবা, না না, দিনকাল তো ভালো নয়, তার উপরে একা একা থাকবে, তাই সাবধানে থাকাই ভালো কি না। পরেশদা যেতেই ওর কথা মতো দুটো দরজায় খিল তুললাম। তারপর ঘরে এসে বিছানা করে হ্যারিকেনের আলোটা একটু কমিয়ে শুয়ে পড়লাম। আশেপাশের প্রায় সব বাড়িতেই ইলেকট্রিক আছে, শুধু এই বাড়িতে নেই। আসলে বাড়ির মালিক তো আর এখানে বাস করেন না, তাই ইলেকট্রিক নেওয়ার প্রয়োজন পড়েনি। কি জানি কতক্ষণ শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না, হয়তো নূতন জায়গা বলে। মাথায় নানা রকম চিন্তা জট পাকাচ্ছে। দূরে পুলিশ ফাঁড়ির পেটা ঘড়িতে 10টা, 11টা, তারপর 12টা বাজলো। হঠাৎ কোথা থেকে ফলার মাখার গন্ধ নাকে এলো। চিড়ে, কলা, দই একসঙ্গে মাখলে যেমন গন্ধ আসে, ঠিক সেরকম। কিন্তু আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। এত বড় বাড়িটার মধ্যে ভাবলাম, আমি তো একা। মনে মনে একটু ভয় পেলাম। মনে ভাবলাম হেরিকেনের আলোটা একটু উস্কিয়ে দিই, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। গাটা যেন ভারী ভারী ঠেকছে। ফলারের সেই মিষ্টি গন্ধটা আরও বেশি করে নাকে আসতে লাগলো। না, আর চুপ করে তো শুয়ে থাকা যায় না। বেশ জোর করেই বিছানা ছাড়লাম, আলোটা একটু বাড়াতেই হবে বলে। মশারিটা উঁচু করে নামবার জন্য পা বাড়িয়েছি, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো, পরপর 2বার। ভালো করে শুনলাম, না, সদর দরজা নয়, আমার ঘরের দরজাতেই কে যেন কড়া নাড়ছে। খানিকক্ষণ চুপ করে থেকে চমকে উঠলাম। এত রাতে কে আসবে, আর আসবেই বা কোথা থেকে? আমার বেশ মনে আছে যে পরেশদা যাবার পর আমি সদর দরজায় খিল তুলে দিয়েছি, সেই সঙ্গে খিড়কির দরজাতেও। তবে কে এত রাতে এই বাড়ির মধ্যে ঢুকলো, আর কোন পথে? এ বাড়ির ভেতরের কোনো ঘরের তো কেউ থাকে না, সব ঘরেই তো তালা ঝুলছে দেখলাম। তবে নিজের মনের কাছেই প্রশ্নটা বারবার ধাক্কা খাচ্ছিল, কোনো সদুত্তর পেলাম না। এই মুহূর্তে আমি যেন একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। মশারিটা একটু উঁচু করে বিছানা থেকে একটা পা বাড়িয়েই আছি, না নামছি, না আলোটা উস্কে দিচ্ছি, আর না পারছি আবার বিছানায় শুয়ে পড়তে। আবার সেই শব্দ, আবার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এবার আমার মনে হলো আমার গলাটা যেন শুকিয়ে উঠেছে। বিছানা থেকেই কোনো রকমে বললাম, কে? বাইরে থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ এলো, দোর খোলো। আমি আবার সাহস সঞ্চার করে বললাম, আপনি কে, আর এত রাতে কোত্থেকে আসছেন? দরজার বাইরের আগন্তুক বলল, আরে কোত্থেকে আসছি মানে? আরে ভয় নেই, দোর খোলো, আমি বাড়ির ভেতর থেকেই আসছি। কথাটা শুনে আমার ভয়ে সারা গায়ে কাঁটাও দিয়ে উঠল। এত রাতে দরজাটা খোলা কি ঠিক হবে, এই কথা যখন ভাবছি, তখন মনে হলো, আরে পরেশদা তো আজই বলেছিল সন্ধ্যের পর সদর আর খিড়কির দরজায় খিল তুলে দিতে। দিনকাল নাকি ভালো নয়, কিন্তু এখন আমি কি করি? মনে মনে সাহস সঞ্চয় করে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিলাম, দরজাটাও খুলে দিলাম। দেখলাম স্যুট প্যান্ট টাই পরা এক ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে।
ভদ্রলোক বেশ লম্বা চওড়া, গায়ের রংটা বেশ ফর্সা, ফিটফাট চেহারা। বয়স খুব বেশি হলে 45-এর ওপর তো হবেই না। আর মুখে একটু মৃদু হাসি। আমায় দেখে তিনি বললেন, এই ঘরে বুঝি তুমি এলে? আমার কণ্ঠ থেকে অস্ফুট করে বেরিয়ে এলো, হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ। উনি এমনভাবে আমাকে জিজ্ঞেস করলেন যে মনে হলো উনি যেন আমার কত চেনা। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করো না। হঠাৎ আগন্তুক আমার দিকে তাকিয়ে বলে উঠল। আমি একটু সহজ হওয়ার চেষ্টা করছি। বললাম, আরে না না, আপনি বললেই বরঞ্চ বিব্রত হতাম। আগন্তুক বললেন, বেশ বেশ, তোমার নামটা কি হে? আমি সমস্ত ভয় দূরে সরিয়ে রেখে বললাম, বিমলেন্দু ভট্টাচার্য। ততক্ষণে আমি হেরিকেনটা নিচে নামিয়ে রেখেছি। তারপর জিজ্ঞেস করলাম, কিন্তু আপনাকে তো ঠিক। কথাটায় বাধা পড়ল। তিনি বললেন, চিনতে পারছো না তো? তা না চেনারই কথা। আমি বললাম, কিন্তু আপনি এত রাতে আমায় কিছু বলবেন? আগন্তুক বলল, হ্যাঁ, দুটো কথা তোমায় বলবো। আমি সঙ্গে সঙ্গে বললাম, তাহলে আসুন, ঘরে এসে বসুন। ভদ্রলোক বললেন, আরে না না, আর ঘরের ভেতর যাব না, তার চেয়ে এই বারান্দাতেই বসছি। কথাটা শুনে আমি ঘর থেকেই নানা করে চেঁচিয়ে উঠলাম আর বললাম, আরে বাইরে বসবেন কোথায়, ঘরেই আসুন। উনি বললেন, না থাক, বাইরে এই চেয়ারটাতে বসছি। চেয়ার? কথাটা শুনে আমি অবাক হলাম। চেয়ার এলো কোত্থেকে? সন্ধেবেলায় আমি তো বারান্দায় কোনো চেয়ার দেখিনি। তবে কি আমি খেয়াল করিনি? মনে মনে ভাবলাম, হয়তো হতেও পারে। দেখলাম অন্ধকারে সত্যি ভদ্রলোক একটা চেয়ার টেনে আমার দরজার সামনে বসল, মুখে মৃদু হাসি। আমি ওর সামনে এসে দাঁড়ালাম। ঘরে রাখা হেরিকেনের আলোটা অনেকখানি বারান্দায় এসে পড়েছে। ভদ্রলোক বললেন, এত রাতে আমাকে দেখে তুমি বেশ অবাক হচ্ছ, তাই না? আমি আমতা আমতা করতেই তিনি বললেন, তুমি নিশ্চয়ই ভাবছ যে সদর দরজা দেওয়া আছে, তবে আমি এলাম কোত্থেকে? আমি মাথা নত করে বললাম, কথাটা একটু ভেবেছি বই কি। ভদ্রলোক যেন হো হো করে হেসে উঠল। বললেন, আমি বাইরে থেকে আসবো কেন? আমি তো এই বাড়ির ভেতরেই থাকি। আমি অবাক হয়ে বললাম, বাড়ির ভেতরে? তিনি বললেন, হ্যাঁ। তারপর আঙুলটা তুলে দেখিয়ে বললেন, ওই যে ওপরের ওই ঘরটায়। আমি বিস্ময়ে হতভাগ। বললাম, আপনি ওপরে থাকেন? তবে পরেশদা যে বললে এ বাড়িতে কেউ থাকে না। ভদ্রলোক জোরে জোরে অট্টহাসি হেসে বলল, পরেশদাই বলল বুঝি? ও আমার ভাইপো হয়। তোমার কাছে ও স্রেফ মিথ্যে বলেছে। আমি বললাম, পরেশদা আপনার ভাইপো? তবে কি? কথাটা তিনি আবার আমার শেষ করতে দিলেন না। বললেন, তুমি ঠিকই ধরেছ, আমি এই বাড়ির মালিক শশাঙ্ক বটব্যাল। তারপর তিনি খানিকক্ষণ চুপচাপ। তারপরে বললেন, জানো, এই বাড়ি আমি নিজে কত পরিশ্রম করে গড়ে তুলেছি। এর জন্য কত যে কষ্ট আমাকে করতে হয়েছে তা কাউকে বোঝাতেই পারবো না। কিন্তু ভোগ করতে পারলাম না, বুঝলে? ভোগ করতে পারলাম না কথাটা শুনে আমি অবাক হলাম। বললাম, কেন? এমন কথা বলছেন কেন? তিনি বললেন, আরে না না, ওটা কিছু না। শশাঙ্কবাবু বললেন, ছেলে বউ সবাই তো কলকাতার বাড়িতে থাকে, আর আমি এখানে একা। আমি বললাম, আপনি একা থাকেন কেন? তিনি বললেন, থাকবো না,
আমার তৈরি বাড়িতে আমি থাকবো না? ওদের নাকি ইচ্ছাপুরে থাকতে ভালো লাগে না, বুঝলেন? কথাগুলো পরপর শুনলাম। এরপরে আমি যে কি বলবো ভেবেই পাচ্ছি না। শশাঙ্কবাবুই বললেন, আরে রাত তো অনেক হলো, তোমার বোধহয় ঘুম পাচ্ছে তাই না? আচ্ছা, শুয়ে পড়ো গে। এই ঘরে যখন এসেছো তখন কাল রাতে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি বললাম, কাল রাতে কেন? আপনি দিনের বেলায় এখানে থাকেন না? তিনি বললেন, না। কথাটা শুনে আমার বেশ কৌতূহল হলো। বললাম, আচ্ছা, আপনি আসার একটু আগে আমি ঘর থেকে ফলাহারের গন্ধ পাচ্ছিলাম। আপনি কি রাতে ফলাহার করেন? তিনি বললেন, হ্যাঁ, দই চিড়ে আর পাকা কলা দিয়ে ফলারটা আমার বেশ প্রিয়। রোজ রাতে আমি ওটাই খাই। তবে কাল আমি তোমায় খাওয়াবো। কথাটা বলতে বলতে শশাঙ্কবাবু এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বললেন, তুমি ঘরের দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো। আমি ঘর থেকে হেরিকেনটা হাতে নিয়ে বলি, আচ্ছা চলুন, আপনাকে আপনার ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। উনি কিছুতেই আমাকে যেতে দিলেন না। বললেন, না না, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যাব। কিন্তু বাইরে এত অন্ধকার। আমি বললাম, আপনি ঠিকঠাক সিঁড়ি দিয়ে উঠতে পারবেন তো? সিঁড়িগুলো দেখতে পাবেন তো? তিনি বললেন, আরে খুব পারবো, আমার অভ্যেস হয়ে গেছে। অন্ধকারে আমি ভালোই থাকি, বুঝলে? কথাটা শুনে আমি হাসলাম। বললাম, আচ্ছা তাই নাকি? কথাটা শুনে অনেকটা বাধ্য হয়েই তার মুখের সামনেই আমি খিল দিলাম। ঘরের আলোটা একটু কমিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার ভয়টা এখন কেটে গেছে। এখন আর আমার গা ভারী ভারী লাগছে না, অনেকটা হালকা বোধ করছি। একটা প্রাচীর ঘেরা বাড়ির মধ্যে আমি তাহলে আর একা নই। আর স্বয়ং যখন বাড়ির মালিক এই বাড়িতেই থাকেন, তখন আর আমার ভয় কিসের? এ সমস্ত কথাগুলো চিন্তা করছি। তারপর বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুমটা বেশ গাঢ় হয়েছে। ভোর 5টায় আবার ঘুম ভেঙেও গেল। এটা আমার বরাবরের অভ্যেস, সেদিনও এর ব্যতিক্রম ঘটেনি। ঠিক 5টার সময় আমার ঘুম ভাঙল। একটু গড়িমসি করছিলাম বিছানা ছেড়ে উঠতে, হঠাৎ সদর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে ঘরের দরজা খুলে বাইরে এলাম। কিন্তু এটা কি? মনে মনে ভাবছি, কাল রাতে শশাঙ্কবাবু যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটা কোথায়? উনি কি যাবার সময় হাতে করে উপরে নিয়ে উঠেছেন? এ সমস্ত ভাবছি, দেখছি সদর দরজায় আবার কড়া নাড়ার শব্দ। যাই হোক, দরজাটা খুলে দিতেই দেখি পরেশদা দাঁত ব্রাশ করতে করতে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমায় দেখে বললে, আরে কি হে বিমলেন্দু, রাতে ঘুম হয়েছিল তো? আমি তাকে শুধু ঘাড় নেড়ে সম্মতি দিলাম। তারপর বললাম, আচ্ছা পরেশদা, আপনি এত মিথ্যে কথা বললেন কেন? পরেশদা অবাক, বললেন, মিথ্যা কথা? আমি বললাম, নয়তো কি? বাড়িতে নাকি কেউ থাকে না, যেটা আপনি বলেছিলেন। কিন্তু সে কথা কি সত্যি? পরেশদা বলছে, আরে সত্যি কথা নয়তো কি? আমি তাকে বললাম, এ বাড়িতে কেউ থাকে না, এ কথার মানে কি? পরেশদা ভুরু কুচকালো, বলল, সত্যি কথা নয়তো কি? বাড়িতে কে থাকে আবার? আমি বললাম, কেন, আপনার কাকাই তো এ বাড়িতে থাকছেন। কথা শুনে পরেশদা ভীষণ অবাক, বললেন, কাকা কোথায়? সে কি, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বিমলেন্দু।
আমি তখন গতরাতে শশাঙ্কবাবুর আগমন এবং তার সঙ্গে কথোপকথনের সবটাই তাকে বললাম। পরেশদা সব শুনে একেবারে হতবম্ব। কিছুক্ষণ যেন কোনো কথাই তার মুখ থেকে সরছে না। তারপর চোখ দুটো বড় বড় করে আমাকে বললেন, তুমি কি কথাগুলো সত্যি বলছো বিমলেন্দু? বিমলেন্দু বলল, আরে হ্যাঁ পরেশদা, সব সত্যি। একটা চাবির রিং সব সময় পরেশদার পকেটে বাঁধা থাকতো, আর তাতে থাকতো একগোছা চাবি। দাঁত ব্রাশ করতে করতে তিনি আমাকে বললেন, চলো তো একবার আমার সঙ্গে এসো তো। আমি কোনো কথা না বলে তাকে অনুসরণ করলাম। পরেশদা সিঁড়ির দরজার চাবি খুলল, আমাকে নিয়ে ওপরে উঠল, তারপর আর একটা ঘরের চাবি খুলল। তখন আমার মনে পড়ল, কাল রাতে শশাঙ্কবাবু আমাকে বলেছিলেন যে এই ঘরেই তিনি থাকেন। ঘরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ নাকে এলো। অনেকদিন ঘর বন্ধ থাকলে যেমন হয়, ঠিক সেরকম গন্ধ। পরেশদা ঘরের জানলাগুলো সব খুলে ফেলল। ঘরটায় বেশ আলো হাওয়া আসে। ঘরের ভেতর অনেক আসবাবপত্র রয়েছে, পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, 3খানা চেয়ার আর একটা সেক্রেটারি টেবিল। সব কিছুতেই ধুলো জমে আছে। সব থেকে নজর কেড়ে নেয় পালঙ্কটা, যেটা দেখতে অত্যন্ত দুর্দান্ত। দামি পালঙ্ক, 4 কোণে 4টে কাঠের পরি বসানো। মশারির দড়িগুলো টানাতে হয় পরিদের হাতে। মশারি টাঙালে মনে হয় যেন এরা চারিদিক থেকে মশারিটা ধরে রেখেছে। ঘরের পূব দিকের দেওয়ালে রামকৃষ্ণ, বিবেকানন্দ আর রবীন্দ্রনাথের ছবি। পশ্চিম দিকের দেওয়ালে টাঙানো একটা বড় ছবি দেখিয়ে পরেশদা বললেন, এই বিমলেন্দু, ছবিটা ভালো করে দেখো তো। ছবিটা দেখে আমি যেন চমকে উঠলাম। বললাম, আরে ইনি তো কাল রাতে আমার ঘরে এসেছিলেন। ইনি তাহলে আপনার কাকা শশাঙ্কবাবু, তাই তো? পরেশদা বলল, হ্যাঁ। পরেশদা আমার মুখের দিকে যেন কেমনভাবে তাকিয়ে রয়েছে। আমি আর একবার তাকালাম ছবিটার দিকে। ছবিটাতে একটা শুকনো ফুলের মালা পরানো, বকুল ফুলের মালা। ঘরের শিকল লাগিয়ে তালা দিয়ে আমরা দুজনাই নিচে নেমে এলাম। তারপর সিঁড়ির দরজায় তালা লাগিয়ে পরেশদা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এই যে বিমলেন্দু, আমার কাকা কিন্তু এখন আর বেঁচে নেই। আমি অবাক, বললাম, সে কি পরেশদা? পরেশদা বলল, হ্যাঁ, এটাই সত্যি। 4 বছর হলো উনি মারা গেছেন। কথাটা শুনে আমার সারা গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। বললাম, কি বলছেন পরেশদা? কাল রাতে যে শশাঙ্কবাবু আমার কাছে এসেছিল, কোনো একটা ভৌতিক কারণে আমার গোটা গা তখন ছমছম করছিল। আপনারা যারা আমাদের এই গল্পগুলো পছন্দ করছেন, তাদেরকে অনুরোধ, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন, যাতে আপনার পরিচিতরাও এই সমস্ত সুন্দর গল্পগুলো শুনতে পান।